এই কনসেপ্টটা এই চ্যাপ্টারের উপর ভিত্তি করে। তো কি এই ইনভেস্টমেন্ট কি, স্পেকুলেশন কি, এইটার ভিতরে আমরা এখন ঢুকবো। চলো দেখা যাক। আমরা অনেক সময় একই শব্দের খুব ক্লোজলি দুইটা ওয়ার্ড থাকে, কিন্তু আমরা সেটার মধ্যে ডিফারেন্স বুঝতে পারি না। যেমন সাইকোলজি আর সাইকাইট্রি, মনে হয় দুইটা খুব ক্লোজ, কিন্তু ডিফারেন্সটা ওই থিন লাইনটা বাইর করা খুব কঠিন। মোরাল ভার্সেস এথিক্যাল, কোনটা মোরাল কোনটা এথিক্যাল, ওই থিন লাইনটা বাইর করা। ওয়েদার ভার্সেস ক্লাইমেট, সেম লয়ার ভার্সেস অ্যাডভোকেট, আউটসাইড ওয়ার্ল্ডের থেকে ওইটা ডিস্টিংগুইশ করা খুব কঠিন, লয়ারকে অ্যাডভোকেটকে। অ্যাকুরেসি ভার্সেস প্রিসিশন, ভাইরাস ভার্সেস ব্যাকটেরিয়া, এপিডেমিক ভার্সেস প্যান্ডামিক, মিউটেশন ভার্সেস এভুলেশন, কোরিলেশন ভার্সেস কজেশন, সিলেবাস ভার্সেস কারিকুলাম, ইনোভেশন ভার্সেস ইনভেনশন, ফ্যাক্ট ভার্সেস অপিনিয়ন। এই জিনিসগুলোর মধ্যে থিন লাইন বাইর করা খুব কঠিন। তো আমাদের মেন ক্যারেক্টার ওয়াল্টার কাকা গেছে বেঞ্জামিন গ্রাহামের ফার্মে বুঝতে, যে তাহলে আমরা এই ইনভেস্টমেন্ট আর স্পেকুলেশনের মধ্যে ডিফারেন্সটা বাই করবো কিভাবে, যেহেতু এত থিন লাইন কঠিন, এই ডিফারেন্সটা বাই করবো কিভাবে। তো আগের চ্যাপ্টারগুলোতে আগের বার যখন কাজ করতে আসছিল বেঞ্জামিন কাকা বারবার বুঝাইছিল এটা ইনভেস্টমেন্ট, এটা স্পেকুলেশন, এটা ইনভেস্টমেন্ট, এটা স্পেকুলেশন ওয়াল্টার কাকাকে। অ্যান্ড ওয়াল্টার কাকার প্রশ্ন, ঠিক আছে তাহলে আমরা এই ডিস্টিংগুইশ করবো কিভাবে এই ইনভেস্টমেন্ট কোনটা স্পেকুলেশন কোনটা, কারণ এই উপরের টার্মগুলোর মতো এইটাও অনেকটা একই রকম লাগে, ওইভাবে ডিস্টিংগুইশ করা ভীষণ কঠিন। ঠিক আছে, তো কোনো ক্লিয়ার কাট ডিস্টিংগুইশ করা যে এইটা স্পেকুলেশন এইটা ইনভেস্টমেন্ট খুব চাপের ব্যাপার হয়ে যায়। আর এইটাই সব থেকে ইম্পর্টেন্ট কনসেপ্ট, টাকা ডোবার আর টাকা বানানো। ঠিক আছে, যেমন ইনভেস্টমেন্টটা অনেকগুলা মানে গিয়ে দাঁড়ায়। যেমন একজন জাস্টিস ব্রেনার্ডিস বলছে ভ্যালু শব্দের অনেক মানে আছে, তেমনি ইনভেস্টমেন্ট শব্দেরও অনেক মানে আছে। প্রথম মানে হচ্ছে হলো কেউ কোনো বিজনেস শুরু করলো, সেটাকেও আমরা ইনভেস্টমেন্ট বলি। কেউ 10,000 টাকা নিয়ে একটা গালামালের দোকান করলো, তাকেও আমরা ইনভেস্টমেন্ট বলি। আবার আমরা বলি স্টিল ইন্ডাস্ট্রিতে অ্যাভারেজে 1929 থেকে 38 সাল পর্যন্ত 2.40% রিটার্ন পাওয়া গেছে, এটাকেও আমরা এক প্রকারের ইনভেস্টমেন্ট বলি, রিটার্ন অন ইনভেস্টমেন্ট বলি। আমরা রিস্ককে একসেপ্ট করি, রিজেক্ট করি না। আমরা কই ব্যবসায় এই রিস্ক আছে, ব্যবসায় এই খারাপটা আছে। প্রথম মানে হচ্ছিল এটা। সেকেন্ড মানে হচ্ছে হলো ফাইন্যান্স রিলেটেড ফিল্ডে আমরা স্টকে ইনভেস্ট করাকেও ইনভেস্টমেন্ট বলি, বন্ডে ইনভেস্টমেন্ট করাকেও ইনভেস্টমেন্ট বলি। এর মধ্যে ডিস্টিংগুইশ করা খুব কঠিন যে কোনটা অ্যাকুরেট ইনভেস্টমেন্ট আর কোনটাতে আমরা জুয়া খেলতেছি, কারণ ব্রোকাররা তো বলে এইটাও কিনতে ওইটাও কিনতে, সব জিনিস কিনতে। তৃতীয় নম্বর ইনভেস্টমেন্ট, যেটা পার্থক্য বোঝা যায় যে ওই ইনভেস্টমেন্টটা সবার জন্য সুবিধার হবে। কারো কাছে 100 টাকা আছে, একজন বিজনেসম্যানের কাছে ওই 100 টাকা থাকা আর একজন বিধবা মহিলার কাছে ওই 100 টাকা থাকা, দুইজনের মধ্যে রাত দিন ডিফারেন্স। ওই বিজনেসম্যান যার কাছে 10 কোটি টাকা আছে, তার কাছে 100 টাকা কোনো ম্যাটার করে না, কিন্তু একটা বিধবার কাছে ওই 100 টাকাই হয়তো সব কিছু। তেমনি ইনভেস্টমেন্টটা একটা লিমিটেড সেন্সে হচ্ছে হলো, যেটা স্পেকুলেশনের থেকে ডিফারেন্স, এটা সবার জন্য ভালো। স্পেকুলেশনটা হয়তো কয়েকজনের জন্য ভালো, তার অবস্থার উপর ডিপেন্ড করে সে কিরকম, ওই বিজনেসম্যানটার মতো। কিন্তু ওই ইনভেস্টমেন্টটা ওই বিজনেসম্যানের জন্য ভালো, ওই বিধবা মহিলাটার জন্য ভালো। আবার অনেকে বলে, আবার এটা এত ডিফিকাল্ট যে ফর্মুলেট করা, অনেকে বলে একটা সাকসেসফুল ইনভেস্টমেন্ট হলো সাকসেসফুল স্পেকুলেশন, স্পেকুলেশন হলো আনসাকসেসফুল ইনভেস্টমেন্ট। তো উদাহরণের দ্বারা দেখি যাতে এই ডিস্টিংগুইশটা আরো করা সোজা হয়ে যায়। ইউনাইটেড স্টেটের বন্ড, লোকে ভাবছে ভাই পুরো সেফ কোম্পানি যেহেতু গভর্নমেন্ট বন্ড, কিন্তু সেই গভর্নমেন্ট বন্ডটাকে 1929 সালে কিনা আশা করা যে এটা ভাই আগের থেকে প্রচুর বাড়তেছে, আরো বাড়তে থাকবে, কারণ খুব তাড়াতাড়ি রিটার্ন দিতেছে। এই 1929 সালে কেনা, তার ফলস্বরূপ 1930-এ কি কি আর ঠেকছে আমরা দেখতে পারলাম। ওকে, আবার 1931-এর থেকে 1935-এ কোনো মানে ওইটাকে লোকে ইনভেস্টমেন্ট মনে করতেছিল, যেহেতু গভর্নমেন্ট বন্ড কিচ্ছু হবে না। আবার রেডিও কর্পোরেশন অফ আমেরিকা, যার কোনো ডিভিডেন্ড নাই, আর্নিংস নাই, কোনো অ্যাসেট নাই, সেইটাকে লোকে ভাবতেছিল ভাই এটা তো পুরা স্পেকুলেশন। অর্থাৎ মানেটা কি,
যার কোনো অ্যাসেট নাই, যার কোনো আর্নিংস নাই, ডিভিডেন্ড নাই, সেইটাকেই লোকে মনে করতেছিল ভাই এটা স্পেকুলেশন, ঠিক আছে কোনো ব্যাপার না। কিন্তু গভর্নমেন্ট বন্ড যেটা হাইস্ট রেটে পৌঁছায় গেছে, সেইটাকে তাড়াতাড়ি লাভের আশায় কিনা সেইটাকে ইনভেস্টমেন্ট ট্যাগ দিতেছিল, আদৌ সেটা ইনভেস্টমেন্ট না। এই ট্যাগের জন্য, কোনটা ইনভেস্টমেন্ট কোনটা স্পেকুলেশন, এই ট্যাগের জন্য 1829 সালে মার্কেটটা এক্সেস হয়ে গেছিল, যার ফলস্বরূপ তো আমরা দেখছি ইকোনমিক্সে আমরা পড়ি 30-এর বিশ্ব মন্দা বা গ্রেট ডিপ্রেশন। খালি 1828 বা 29-এ না, যত পৃথিবীর ইতিহাসে ফাইন্যান্সিয়াল বাবল তৈরি হয়েছে তার প্রথম কারণ হচ্ছিল এই ইনভেস্টমেন্ট আর স্পেকুলেশনের মধ্যে ডিস্টিংগুইশ না করা। অনেক সময় বন্ডও স্পেকুলেশন হয়ে যায়। কিভাবে? আমরা তো জানি বন্ড সেফ, গভর্নমেন্ট আছে, কিন্তু উল্টাপাল্টা রেটে বন্ড কেনা সেটাও এক প্রকারের স্পেকুলেশন হয়ে যায়। আরও আমরা যাই এই চ্যাপ্টারে আরও বুঝতে পারবো। তো কিভাবে ডিস্টিংগুইশ করব একটা ইনভেস্টমেন্টকে একটা স্পেকুলেশনকে, কারণ ওয়ার্ডগুলো খুব ক্লোজলি রিলেটেড। প্রথমে মনে করা হয় যে ভাই বন্ড মানে পুরো সেফ, সেটা ইনভেস্টমেন্ট, আর স্টক মানে স্পেকুলেশন, মানে জুয়া খেলা। কিন্তু এটা সত্যি না। অনেক সময় বন্ড, এমন বন্ড মার্কেটে বিক্রি হয় যার আসলে কোনো কোম্পানি নেই, খুব ভালো রিটার্নের গ্যারান্টি দেয়, কিন্তু না ওর পিছনে কোম্পানি আছে, না ও রেগুলার আর্নিংস করে, না কিচ্ছু না। মানুষ বন্ডের সঙ্গেই পজিটিভ জিনিস, রিস্ক ফ্রি জিনিসটা অ্যাসোসিয়েশন করে নেয়, কিন্তু আসলে এটা সত্যি না। একটা বন্ড দেখা গেল সব থেকে খারাপ স্পেকুলেশন। তেমনি লোকে পুরো স্টকের দুনিয়াটাকে এখনো জুয়া ভাবে, কিন্তু এটা সত্যি না। হইতে পারে কয়েকটা স্টক এতটা সেফ, ডিপেন্ড করে প্রাইসের উপর, যে ওইটা বন্ডের থেকেও সেফ। অনেকে স্টকটাকে পুরো ক্যালকুলেশনের থেকেই বাই করে দেয় ইনভেস্টমেন্ট করার জন্য, ভাবে রিস্ক কি এই ওই, সেটা আসলে সত্যি না পুরাপুরি। বুঝা গেল? তো আরেকটা জিনিস, পার্মানেন্ট আর টেম্পোরারি হোল্ডিং। ইনভেস্টমেন্টের উদ্দেশ্য অনেকটা থাকে যে ভাই আমি জিনিসটাকে 1 বছরে বেশি ধরবো, বা টেম্পোরারি নড়াচড়া করবো না, আজকে কিনলাম 3 দিন পরে বেঁচে দিলাম, তা না। অনেকটাই এর পিছনে লজিক থাকে, উদ্দেশ্য থাকে, সবকিছু থাকে, তারপরে আমরা ইনভেস্টমেন্ট করি। ওকে, আবার আমরা অনেকে শুনছি লং টার্ম ইনভেস্টমেন্ট, এইটা অনেকটা সত্য। আবার এইটাও সত্য, লং টার্ম স্পেকুলেশন নামে একটা জিনিস আছে, যখন মানুষ উল্টাপাল্টা রেটে জিনিস কিনা ওই লসটাকে মেকআপ দেওয়ার আশা করে, সেটা লং টার্ম স্পেকুলেশন। আবার ইনভেস্টমেন্টটাকে শর্ট টার্মও ইনভেস্টমেন্ট হয়, কয়েকটা মার্কেটে ইজিলি চোখ বন্ধ করে 50% 3 মাসের মধ্যে কামাই করা যায়, মানে কয়েকটা অপরচুনিটি এরকম রিপ্রেজেন্ট করে। কিন্তু আমরা এই জিনিসগুলো শুনি নাই যে শর্ট টার্ম ইনভেস্টমেন্ট, লং টার্ম স্পেকুলেশন। জেনারেলি আমরা শুনছি লং টার্মে বারবার ইনভেস্টমেন্টই বলা হয়, যে 15 বছরের জন্য এইভাবে ইনভেস্টমেন্ট করো, 15% করে রিটার্ন পাবা। কিন্তু ডিপেন্ড করে কোন প্রাইসে আমরা কিনতেছি। ওকে, অনেক সময় মানুষের লোন দিয়া স্টক কেনে। কি হয়েছিল, ইকোনমিক্সরা নোবেল প্রাইজ পাইছে, তারা একটা ফান্ড শুরু করছিল, প্রচুর রিটার্ন দেওয়া ফান্ডটার নাম লং টার্ম ক্যাপিটাল ম্যানেজমেন্ট। কিন্তু তারা সব কিছু ক্যালকুলেশন ঠিক করছে, প্রচুর ভালো রিটার্ন দিতেছে, কিন্তু বেশিরভাগ সেই রিটার্নটা জেনারেট হচ্ছে লোনের টাকা দিয়ে। ওদের বেশি ক্যাপিটাল নাই, সব কিছু লোনের টাকা দিয়ে ওরা টাকা বানাচ্ছে, লোনের পর লোন নিয়ে যাচ্ছে। আর যেহেতু ইকোনমিক্সে পিএইচডি, নোবেল পুরস্কার পর্যন্ত পাইছে, তাদেরকে লোকে টাকা দিতে থাকলো যে ভাই এরা তো কিছু না কিছু জানে, কিছু না কিছু ঠিক করতেছে, যেহেতু নোবেল পুরস্কার পাইছে। অ্যাজ এ রেজাল্ট 1998 সালে লং টার্ম ক্যাপিটাল ম্যানেজমেন্ট বাস্ট হয়ে গেছে। যারা নোবেল পুরস্কার পাইছে ইকোনমিক্সে তারা ব্লাস্ট হয়ে গেছে। কেন? তারা সবসময় মার্জিনাল, মানে আউটরাইটে কেনা হচ্ছিল, একদম ক্যাশ দিয়ে কেনা। মার্জিনাল মানে একটু লোন নেওয়া, ওই যে আমরা গাড়ি কিনতে গিয়া বলি না ইএমআই, ওই ইএমআইতে কেনা মানে মার্জিনালে। আর আউটরাইট মানে সব ক্যাশ ইন হ্যান্ড। যে স্টক সবসময় ক্যাশ ইন হ্যান্ডে কেনা হয় সেটাকে ইনভেস্টমেন্ট ক্যাটাগরিতে ঢুকানো যায়। আর যেগুলা বারবার লোন নিয়ে কেনা হয়, কারণ লোন নিতে গেলে ফিউচারে আমার ক্যালকুলেশনের সাথে জিনিসটা ম্যাচ করা লাগবে, কিন্তু ফাইন্যান্সিয়াল মার্কেটে অনেক জিনিস আনক্যালকুলেটেড জিনিস হয়ে যায়। বোঝা গেল? মানে আশা করি ডিফারেন্স বোঝা গেছে। প্রথম ডিফারেন্স কি, আমরা পুরা বন্ডটাকে ধরি যে ইনভেস্টমেন্ট, স্টকটাকে ধরি স্পেকুলেশন। আসলে এটা ট্রু না। বন্ডও হইতে পারে যে ভাই স্পেকুলেশনের মধ্যে পড়ে যায়, স্টকও আবার হইতে পারে সেটা ইনভেস্টমেন্টের মধ্যে পড়ে যায়। দ্বিতীয় ডিফারেন্স কি,
মানে গ্রাহাম কাকা ওয়াল্টার কাকাকে বুঝাচ্ছে। দ্বিতীয় ডিফারেন্স হচ্ছে হলো জিনিসটা লোনে কেনা হয় আউটরাইট, মানে উল্টাপাল্টা ওই লং টার্ম ক্যাপিটাল ম্যানেজমেন্টের মতো, মানে মার্জিনাল রেটে কেনা হয়, স্টক কিনা বন্ড কিনা উল্টাপাল্টা ভরসা লোনের উপর। আরেকটা সবসময় ক্যাশে কেনা হয়, এত টেনশন নেওয়া লাগে না ফিউচারে কী হবে না হবে। তৃতীয় জিনিস পার্মানেন্ট আর টেম্পোরারি হোল্ডিং। অনেক সময় বাফেটের কথা যে কোনো স্টক 10 বছরের জন্য না কিনতে পারলে 10 মিনিটের জন্যও ধইল না, আসলে কথাটা সত্যি। ওই অবজেক্টটা কি, স্টক বা বন্ড কেনার উদ্দেশ্যে সঙ্গে সঙ্গে টাকা বানানো না একটু ওয়েট করা, খাটাখাটনি করা, সেইটা। ইনকাম ভার্সেস প্রফিট, সেফটি ভার্সেস রিস্ক। ওকে, লাস্ট যেটা বেশিরভাগ মানে ওয়ার্ড দুইটা খুব কাছে ক্লোজলি রিলেটেড লাগে, ইনকাম করা প্রফিট জেনারেট করা। বেশিরভাগ সময় যে কোনো ঠিক আছে, যখন স্টক মার্কেট প্রচুর বাড়তে থাকে তখন আরো বেশি করে টাকা ওইখানে ঢালা হয়। তো প্রফিটের যখন তাড়াহুড়া করে মানুষ কামাই করতে চায়, যখন ভাবে ফিউচার সবসময় ফেভারেবল, তখন মানুষের মধ্যে ওই জুয়ার ভাবটা জন্মায়। সেই সময়টা সেইটাকে স্পেকুলেশন বলে। তারা ইনকাম জেনারেট করতে চায় না, তাড়াতাড়ি প্রফিট জেনারেট করতে চায়, সেটা স্পেকুলেশন হয়ে যায়। সেটা যে কোনো বাবলে হয়, দেখা গেল 1990 সালের বাবল হোক, 2000 সালের বাবল হোক, 2008 সালের বাবল হোক, সবসময় মানুষ হাইস্ট পসিবল প্রাইসে জিনিসটা কেনে, আর কিনা ওইটাকে ভাবে ইনভেস্টমেন্ট, যেহেতু ওইটা অলরেডি এত রিটার্ন দিয়ে দিছে। বোঝা গেল? ইনভেস্টমেন্টটার সাথে মানে এগুলোর মধ্যে ডিস্টিংগুইশ করা ভীষণ কঠিন, কিন্তু বেসিক হচ্ছিল এইটা। ওই সেফটি ফ্যাক্টরটা দেখে না যে ভাই উল্টাপাল্টা রিস্ক নেয়, বেসিক ক্যাপিটালটা যে সেফ থাকবে ওই জিনিসটার ব্যাপারে ভাবে না, উল্টাপাল্টা রিস্ক নিতে গিয়া সব শেষ। ওকে, যেমন 1914 সালের আগে আমেরিকার মার্কেটে দেখা গেছিল লোকে পাইকারি হারে ব্যাংক আর ইন্স্যুরেন্স কোম্পানি কিনতো। কেন কিনতো? কারণ এগুলাতে অলরেডি প্রচুর গ্রোথ দেখা গেছে, সেগুলার ভ্যালু বাড়ছে। এই কারণে মানুষ আবার আরো বাড়বে, আরো বেশি কামাই করা যাবে, ইনকাম। ওই রিস্ক ফ্যাক্টরটা দেখে নেই যে আমার বেসিক ক্যাপিটাল ঠিক থাকবে কিনা। সেম জিনিস 1929 সালে হয়েছে, বা যে কোনো বাবলের আগে মানুষ সেফটি ফ্যাক্টরটা দেখে না, তাড়াতাড়ি ইনকাম জেনারেশনের চেষ্টা করে, আর সেইটা নিয়ে যায় প্রচুর পাইকারি হারে লসে। বোঝা গেল? তো এই জিনিসটা ডিস্টিংগুইশ করা, কোনটা রিস্ক কোনটা ইনভেস্টমেন্ট, এইটা আমাদের মাইরা দেয়, আর ডিস্টিংগুইশ করা ভীষণ কঠিন। কিন্তু টাইমের সাথে সাথে এটা একটা আইডিয়া হয়ে যায় যে কোনটা ইনভেস্টমেন্ট কোনটা রিস্ক। ঠিক আছে, অনেক সময় মানুষ অনেক যেটা ভাবে তার আননোন জিনিসটা হয়ে যায়, সেই জন্য যেটা মাথায় ভাবছি সেটা না, রেজাল্ট কি হচ্ছে সেইটার উপর আমাদের ডিপেন্ড করা উচিত। আমরা ভাবলাম এইভাবে এইভাবে জিনিসটা আগাবে, আগাইলো না। যেমন উদাহরণ দেই, একটা গ্যাম্বলার, একটা জুয়ারু ব্যক্তি বা গ্যাম্বলার সবসময় ভাবে যে ওর আইডিয়াটাই সেফ, যে ও যে নম্বরে টাকা লাগাইছে ওইটাতেই জিতবে। তেমনি মানুষ যখন 1929 সালে স্টক কিনতো, 1936 সালে স্টক কিনতো, 1946 সালে স্টক কিনতো, একটা সময় মার্কেট এমন জায়গায় পৌঁছায় যায় সবাই ভাবে ভাই না এটাই সেফ, আর কোনো চিন্তা নাই, এটাই সেফ। ওই রিস্ক ফ্যাক্টরটাকে আইডেন্টিফাই না করতে পারা, সেটা হয়ে যায় একটা ইনভেস্টমেন্ট আর স্পেকুলেশনের মধ্যে ডিফারেন্স। তো কোশ্চেন হচ্ছিল এই সেফটিটাকে মেজার করবো কিভাবে, কিভাবে বুঝবো এটা রিস্ক। সেফটি সবসময় সাইকোলজির উপর ডিপেন্ড করে না, যে ভাই আমি যেটা মনে করলাম সেটা সেফ, তা না, এইভাবে কোনো সাইকোলজির উপর সেফটি ডিপেন্ড করে না। সেফটিটা ডিপেন্ড করে যে একটা ভালো সিস্টেম আছে, সেটা স্ট্যান্ডার্ড প্র্যাকটিসে আছে। মানে আমি মনে করি সেফ, তাই বলে ওইটা সেফ না। কয়েকটা ইকুয়েশন আছে, কয়েকটা এস্টাবলিশ স্ট্যান্ডার্ড আছে, সেই হিসাবে সেটা ফিট হইতেছে না, হইতেছে কি হইতেছে না। যেমন নাভাল রবিকান্ত বলে আমরা কম্পিউটারকে কোনোদিন বোকা বানাইতে পারবো না, ইনপুট দিলাম আউটপুট জেনারেট হইল। তেমনি আমরা আমাদের ইমোশন না, আমরা যে ইকুয়েশনটা পাঠাইতেছি লজিক্যালি সেইটা সেফ কিনা,
সেইটার উপর ডিপেন্ড করে। যখন ওই সেফটি লাইনটা ক্রস হয়ে যায় তখন সে ওয়েট করে যে ভাই এখন কিছু কেনাকাটির দরকার নাই, মার্কেট নিজের জায়গায় আসুক, তারপরে আমি কেনাকাটি শুরু করব। যখন ওই সেফটি লাইন ক্রস করে না, যখন ওইটা পার হয়ে যায়, তখন আসল খেলা শুরু হয়ে যায়, তখন জিনিসটা বাবলে যায়, তখন জিনিসটা রিস্কি হয়ে যায়। আর এটা খুব, আমি যেহেতু রেগুলার মার্কেটে ইনভেস্ট করি, এটা খুব ডিস্টিংগুইশ করা কঠিন। কারণ একটা আনকনসিয়াসলি ওই জুয়ার ভাবটা আইসা পড়ে, ওই গ্যাম্বেলিং মোটিভটা আইসা পড়ে যখন আমরা কোনো কিছু করি। ঠিক আছে, তো এই সেফটিটা মানসিকভাবে হওয়া উচিত না, সবসময় ক্যালকুলেটেডভাবে এই সেফটিটা হওয়া উচিত। বোঝা গেল? যাতে যেমন কম্পিউটারকে আমরা বোকা বানাইতে পারি না, তেমনি ইমিউন সিস্টেম ডেভেলপ করা উচিত, যেটাতে বোকা বানানো ভীষণ কঠিন হবে। তো এত কিছুর পরে এই ইনভেস্টমেন্টটা কি? যখন কোনো স্টককে আমরা 200-তে জায়গা, আর কোনো স্টককে আমরা যখন 25-এ থাকে, তখন ভাবি ভাই 25-এ খুব খারাপ, 200-তে না ভালো, কোনো তো কারণ আছে, এত বাড়বে, নিশ্চয়ই ভালো কোম্পানি। শেয়ার প্রাইস ভাঙ্গা পড়তেছে, এই রাম, তার মানে কোম্পানিটা হয়তো ডুবে যাবে, তো তার মানে কোম্পানির সাথে খারাপ হইতেছে। আরে ওইভাবে চলে না। ঠিক আছে, তো ইনভেস্টমেন্ট অপারেশন যেটা থ্রু অ্যানালিসিস, an investment operation in one which upon through analysis promise of safety of the principal and a satisfactory return operation not meeting these requirements as speculation. তো তিনটা জিনিস থাকবে। প্রথমে থ্রু অ্যানালিসিস, মানে অ্যানালিসিস করার পর আমাদের প্রিন্সিপাল অ্যামাউন্টের সেফটি থাকবে, তারপরে স্যাটিসফ্যাক্টরি রিটার্ন দিবে। যেই অপারেশন বা যেই ক্রিয়াকলাপ এই জিনিসগুলোর ম্যাচ করে না, সেগুলো স্পেকুলেশন। এক বাই একটা করে এক্সপ্লেন করি। প্রথমে ইনভেস্টমেন্ট অপারেশন মানে কি? মানে শেয়ার কেনা বেচা বা নর্মাল কোনো অপারেশন মানে কি? এর অপারেশন চলতেছে, তার মানে ডাক্তার নাড়ি ভুড়ি খুইলা দেখে যে কোন পার্ট নষ্ট হয়েছে, কোন জিনিস ঠিক চলতেছে। তেমনি একটা স্টকের নাড়ি ভুড়ি খুইলা দেখা যে ভাই এই জিনিসটা ঠিক পথে যাচ্ছে কিনা, এই জিনিসটা কোথায় কোথায় ভুল হইতে পারে, এই কোম্পানিটা কি করে না করে, এর প্রাইসটা ঠিক আছে কিনা। কোনো স্টক সব থেকে বাজে বাজে কোম্পানি ভালো ইনভেস্টমেন্ট হইতে পারে যদি সেটার প্রাইসটা খুব কম হয়, আবার সব থেকে বাজে বাজে ভালো ভালো কোম্পানি সেইটা স্পেকুলেশন হইতে পারে যদি উল্টাপাল্টা রেটে কেনা যায়। ঠিক আছে, মানে এরকম একটা অপারেশন না, গ্রুপ অফ, মানে একটাতে ভুল হইতে পারে। এরকম 15-20টা আন্ডার ভ্যালু সিকিউরিটি কিনলে রিস্ক খুব কম হয়ে যায় যে জিনিসটা ভুল পথে যাবে। থ্রু অ্যানালিসিস যেটা বুঝলাম যে 1929 সালে 1 টাকা কামাই করার জন্য জেনারেল ইলেকট্রিককে 40 টাকা পেমেন্ট করা, তার মানে 40 বছর ওয়েট করা, কারণ ওর কোম্পানির রেজাল্ট খুব ভালো দিতেছে, সেটা হচ্ছে হলো স্পেকুলেশনের মধ্যে পড়ে যায়, সেটাতে আর সেফটি থাকে না। তো অ্যানালিসিস কইরা বোঝা যে আমরা কত টাকা পেমেন্ট করতেছি তার বর্তমান কামাইয়ের জন্য। সেফটি, পরমাণু বোমা পড়ুক বা যেই জিনিসটা পড়ুক, যে ভাই আমার যাতে লস না হয়, আমার যাতে আমার বেসিক ক্যাপিটালটা ঠিক থাকে। কিন্তু ফাইন্যান্সিয়াল মার্কেটে লস এড়ানো খুব কঠিন, কারণ একটা সেফ বন্ড হোক, স্টক হোক, কোনো এক্সেপশনাল কেসে হিটলার অ্যাটাক করে দিল, তখন কোম্পানি শেষ। তো এইরকম জিনিস হইতেই পারে, মানে ওই জিনিসটা মাথায় রাখা। এখন এত আননোন জিনিস তো ক্যালকুলেশন করা যায় না, আর ওইটা আমাদের মাথায়ও নেই। ওই সেফটি জিনিসটা মাথায় রাখা যে ভাই আমরা ঠিক পথে যাচ্ছি না ভুল পথে। স্যাটিসফ্যাক্টরি রিটার্ন, মানে একটা এত কিছু করার পর যাতে রিটার্নটা ঠিক হয়, ওই রকম পুরো হাইফাই লেভেলের রিটার্ন না যেটা পরের দিনই ব্লাস্ট হয়ে যাবে, আবার একদম খারাপ রিটার্ন সেটাও না। ঠিক আছে, তো অনেকে বলে গ্রাহাম খালি প্রাইসের কথা বলছে, গ্রাহাম খালি কোয়ান্টিটেটিভ, তা না। খুব খুব বাজে কোম্পানিও কেনা উচিত না। একটা ইনভেস্টমেন্ট, প্রাইস তো একটা ইম্পর্টেন্ট এলিমেন্ট, তার সাথে কোয়ালিটি যাতে ঠিক থাকে, ওই কোম্পানির কোয়ালিটি যাতে খারাপ না হয়। ওকে, ঠিক আছে, যেমন হাই রেট, যেটা বারবার বললাম, ভালো বন্ডও খারাপ ইনভেস্টমেন্ট হয়ে যেতে পারে যদি সেটা উল্টাপাল্টা রেটে কেনা হয়, তখন প্রাইস এত বেশি, সেই প্রাইস লেভেলে যাতে না কেনা হয়। যেমন অনেক টপ টপ কোম্পানিতে লোকে টাকা লাগায়, টাকা ডুবাইছে কেন? কারণ তার প্রাইস লেভেল খুব বেশি ছিল। ইনভেস্টমেন্ট অপারেশন একটা এমন হবে যেটা বোথ কোয়ান্টিটেটিভ ওয়াইজ আর কোয়ালিটেটিভ ওয়াইজ স্যাটিসফ্যাক্টরি হবে। এই কারণে বাফেট বারবার বলে আমি 85% গ্রাহাম, 50% ফিলিপ ফিশার। এই প্রাইস লেভেলের জিনিসটা বোঝানোর জন্য গ্রাহামের অবদান, আর ফিলিপ ফিশার হচ্ছে হলো
কোয়ালিটেটিভ দিকটা বোঝানোর জন্য। ফিউচারের ভার্সনগুলো যখন এক্সপ্লেন করবো প্রত্যেকটার উদাহরণ দিব না, যাতে মনে ভালো থাকে। এই জেনারেল ইলেকট্রিকের কেস দেখি। 1934 সালে প্রত্যেকটা জেনারেল ইলেকট্রিক 12 টাকা 75 পয়সা করে বিক্রি হইতেছিল, 12 টাকা 50 পয়সা ধরি। 6% ডিভিডেন্ড দিতেছিল, অ্যাকচুয়াল প্রাইস 11, মানে 11 থেকে একটু বেশি রেটে বিক্রি হইতেছিল। দেখা গেল কেউ টাকা তুললো 2% রেটে। ওকে, 2% রেটে টাকা তুললো, টাকাটার কস্ট হচ্ছে হলো ঠিক আছে, টাকাটার কস্ট 50 টাকা, ওইটার খরচা। তো ওকে ঠিক আছে, এখন বুঝছি। রাজু 11 টাকা দিয়া জেনারেল ইলেকট্রিকের স্টক কিনলো, সেটা মার্কেটে বিক্রি হইতেছে 12 টাকা 50 পয়সায়, 6% ডিভিডেন্ড দিতেছে। তার ডেট ওইটা রিডেমশন, মানে ওই 15 এপ্রিল 1935-এর আগে সেটা বিক্রি করা লাগবে। জানুয়ারি মাস যাইতে না যাইতে সে 2% হারে টাকা তুললো। ওকে, তো জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এপ্রিলে 15 তারিখে সে ওইটা 11 টাকা করে বিক্রি করলো। তো তার 11 টাকা করে বিক্রি করলে 11,150 টাকা ওঠে, ঠিক আছে। তার 150 টাকা লাভ হয়, 50 টাকা ডিভিডেন্ডের আর 11,100 টাকা বেচা। এখন এই 3 মাসের মধ্যে তার 150 টাকা লাভ হয়, তার মধ্যে 50 টাকাও ইন্টারেস্ট রেটে। এই 100 টাকা 3 মাসের মধ্যে কামাই করা, 1000 টাকার ক্যাপিটাল নিয়ে, তার মানে কি 3 মাসের মধ্যে তার 40% রিটার্ন জেনারেট হয়। বোঝা গেল? আবার বুঝাইতেছি। 11 টাকায় স্টক মার্কেটে পাওয়া যাইতেছিল ডিসেম্বর মাসে 1934 সালে, সেটা বিক্রি হবে 12 টাকা 50 পয়সায় এপ্রিলে 1935-এ, মানে 6 মাসের মধ্যে 12 টাকা 35 পয়সা পাওয়া যাবে। ওকে, তো সে টোটাল খরচা করলো 11,150 টাকা, কিনা তার 12 টাকা অত করে বিক্রি করলো, করার স্বরূপ তার 150 টাকা কামাই হইল, ঠিক আছে। এখন 3 মাসের মধ্যে এতগুলা টাকা, তার 100 টাকা নেট প্রফিট হইলো ইন্টারেস্ট দিয়া, 3 মাসের মধ্যে তার 40% রিটার্ন জেনারেট হইলো। এগুলোকে স্পেশাল সিচুয়েশন বলে, এগুলাতে যাবো এক এক কইরা, ঠিক আছে। এখন অ্যানালিসিস ভার্সেস এন্ড স্পেকুলেশন। ফিউচারটা সবসময় আনসার্টেন, ফেভারেবল আনফেভারেবল দুইটা, প্রথমে জিনিসটা ফেভারেবল হলো, তারপরে আনফেভারেবল হইলো, তাই দুইটা ক্যান্সেল করে দিল, বা কোনটার ওয়েট বেশি হয়ে গেল, দেখা গেল আনফেভারেবলের ওয়েট বেশি হয়ে গেল, আর ফেভারেবলের ওয়েট একটু কম হইলো, মানে ডিপেন্ড করে। তো এই অ্যানালিসিসে স্পেকুলেশনটা কি কাজ করে এটা আমরা দেখি। মাঝে মাঝে যখন আমরা স্পেকুলেশন নিয়ে অ্যানালিসিস করতে যাই, কি হয়েছে, ইন্টারেস্ট কমিশন আর ইন্টারেস্ট চার্জ এত বেশি হয়ে যাবে যে লসটা হয়েছে সেটা অ্যাভারেজ প্রফিটের থেকে বেশি। তার মানে 500 টাকা লস হইলো, দেখা গেল কামাই হয়েছে 100 টাকা। স্পেকুলেশনে সাডেনলি অনেক জিনিস চেঞ্জ হয়। ওকে, তো এই জিনিসটা আমাদের মাথায় রাখা উচিত। ইনভেস্টমেন্টে এতটা চেঞ্জ হয় না, আমরা জানি কোন জিনিস হবে কোন জিনিস হবে না। আবার অনেক আননোন ফ্যাক্টর স্পেকুলেশনে আইসা পড়ে, যেটা আমরা কোনোদিনও জানবো না। আমরা ভাবি কোম্পানিটার লো প্রাইস তো কিনি, না, দেখা গেল ওই লো প্রাইসের পিছনে এত কারণ লুকায় আছে যেটা আমাদের কাছে জানা অসম্ভব। ওকে, মন্টে কার্লো আর রুলস। কেউ স্পেকুলেশন করে, সে অনেকটা, মানে একটা গেম আছে মন্টে কার্লোতে, সেটা খেলে। মন্টে কার্লো মানে কি, ওই যে আমরা দেখি না, ওই যে সুইংয়ে যায়, ওই যে ওগুলাকে কি বলে, জুয়া না, মানে ওই যে কাসিনোতে যায় না, নম্বর প্লেটে দেয়। ওকে, একটা স্পেকুলেশন পার্সন সবসময় ওই কাসিনোতে গিয়ে নম্বর প্লেটে খেলে। কিভাবে? আর সবসময় দেখা গেল লাক তার এগেনস্টে কাজ করে, সে জিতলো কোনো কারণে, ওই স্পেকুলেশন করে ওই জুয়া খেলেও জিতলো, কিন্তু জিনিসটা ও 100 বার রিপিট করতে পারবে না, কারণ প্রথমবার জিতলো, পরের বার আবার টাকা লাগাইলো, তারপরের বার আবার লাগাইলো, তারপরের বার আবার লাগাইলো, এরকম করতে করতে 11তম বারে জিতলো। জিতা 11তম বারে যত প্রফিট কামাই করছে, 12তম বারে সব ওগুলা ও শেষ করে দিল। ওকে, আবার এই অ্যানালিটিক্যাল স্কিল নিয়েই সে ইনভেস্টমেন্ট চালাইলো। প্রথমবারে লস হইলো, লাভ হইলো, সে মানায় নিল, পরের বারে লস হইলো, লাভ হইলো, সে মানায় নিল। এইভাবে করতে করতে তার
ইনভেস্টমেন্ট কইরা প্রফিট পসিবিলিটি অনেক অনেক গুণ বেশি হয়ে যায়। ঠিক আছে, এই জিনিসটা ওই যে ওই কার্ড খেলার সাথে আমরা জিনিসটা দেখতে পারি, যখন কেউ খুব ভালো কোম্পানি সব থেকে হাইস্ট রেটে কিনে বা আন্ডার ভ্যালু স্টকে ইনভেস্টমেন্ট করে, না বুঝছে যে এটা ভাই আন্ডার ভ্যালু কেন, সে বারবার ওই চান্সের উপর ফ্যাক্টর করে। এখন যেহেতু চান্সের উপর মানুষে ফ্যাক্টর করে, সেটা একটু দুইটা জিনিস হয়ে যায়। লাখ দেখা গেল খুব ভালো হইলো, এক্সট্রিমলি ওয়েল হইলো, আবার খুব বাজে হইলো লাখটা। কিন্তু কেউ ডিসিপ্লিনভাবে হ্যাবিট ডেভেলপ করলো ইনভেস্টমেন্টে, সেও মন্টে কার্লোতে খেললো, সে বারবার অ্যানালিসিসে কেয়ারফুল হবে, সে জানে এক জায়গায় সব টাকা লাগানো যাবে না, সে প্রাইস প্যাটার্নগুলো বুঝবে যে কখন প্রাইস কমে বাড়ে, কোম্পানির ফান্ডামেন্টাল কি, জানে এক জায়গায় টাকা লাগাইলে বা একটা নম্বরে টাকা লাগাইলে ভুল, তো সে নম্বরটা ডিভাইড করবে, অনেক জায়গায় টাকা লাগাবে। এইটাই এইটাই পার্থক্য করে শর্ট টার্ম ট্রেডে আর লং টার্ম ইনভেস্টমেন্টে। বোঝা গেল? সে জানে তার সব বেট ইকুয়ালি সাকসেস হবে না, কিন্তু টাইম টু টাইম সে এমন কয়েকটা বেট পাবে যেটাতে সব ওর ইনভেস্টমেন্টটা উঠে যাবে, তার ওই লসটা উঠে যাবে। একটা ইনভেস্টার দেখা গেল প্রত্যেক মাসে 20-30টা এরকম অপরচুনিটি আইডেন্টিফাই করতে পারে, কিন্তু স্পেকুলেটিভের হ্যাবিটের জন্য সে দেখা গেল মাত্র 1-2টা এরকম আইডেন্টিফাই করতে পারে। আরেকটা এলিমেন্ট হচ্ছে হলো ইনভেস্টমেন্ট আর স্পেকুলেশনে, ইনভেস্টমেন্টের লোকরা ফিউচার নিয়ে সার্টেন থাকে না, তারা বারবার পাস্টের উপর ডিপেন্ড করে, মানে ভাবে ফিউচারে সবসময় লাভ হবে, কিন্তু ইনভেস্টমেন্টের মেন থিসিস হচ্ছে হলো ফিউচারের থেকে লাভ নেওয়া না, এমনভাবে ইনভেস্টমেন্ট করা যাতে ফিউচার আমাকে কোনো ক্ষতি না করতে পারে। ফিউচারে ইমপ্রুভমেন্টের আশায় অনেকে ইনভেস্টমেন্ট করে, যেটা একদম ভালো না। দেখা গেল ইমপ্রুভমেন্ট হইলই না, যেটা কোম্পানি বললো সেটাতে হইলই না। বোঝা গেল? সোজা বাংলা ভাষায় কি, ফিউচারের থেকে আমাদের গাইড করা লাগবে, নিজেকে বাঁচানো লাগবে, নাকি সেটার থেকে আমরা লাভ নিব। তো দেখি কয় টাইপের ইনভেস্টমেন্ট আছে বা কোন পার্টিকুলার ইনভেস্টমেন্ট আমাদের করা উচিত। বিজনেস ইনভেস্টমেন্ট বুঝলাম, আমরা ব্যবসার জন্য টাকা লাগাই। ফাইন্যান্সিয়াল ইনভেস্টমেন্ট বুঝলাম, সিকিউরিটি জেনারেলি ইনভেস্টমেন্ট করি। শেল্টার্ড ইনভেস্টমেন্ট, ওকে, আমরা কোনো ক্যালকুলেশন না করে যখন যেই টাইপের ইনভেস্টমেন্ট করি সেইটাকে শেল্টার্ড ইনভেস্টমেন্ট বলে, মানে যেটা লোকে জেনারেলি করে। ফাইন্যান্স অ্যানালিস্ট ইনভেস্টমেন্ট, আমাদের এই টাইপের ফোকাস রাখা উচিত। অপারেশন দ্যাট আপন থ্রু স্টাডি প্রমিস সেফটি অফ দ্য প্রিন্সিপাল অ্যান্ড অ্যাকুরেট রিটার্ন। বিজনেস ইনভেস্টমেন্টে আমাদের ফোকাস রাখা উচিত না, ফাইন্যান্সিয়াল ইনভেস্টমেন্টে ফোকাস রাখা উচিত না, শেল্টার ইনভেস্টমেন্ট মানে আমাদের ট্যাক্স বাঁচানো, এইটি এগুলাতে এত ফোকাস না রাখা অ্যানালিস্ট ইনভেস্টমেন্টে আমাদের ফোকাস রাখা উচিত। স্পেকুলেশনও দুই টাইপের হয়, যখন আমরা ইন্টেলিজেন্স স্পেকুলেশন করি, যে ওই রিস্ক নেই দেখি কি হয়, প্রো আর কন ক্যালকুলেশন কইরা, আর আনইন্টেলিজেন্স স্পেকুলেশন করি যখন কোনো রিস্ক টিক্স ছাড়া আমরা কেনা বেচা শুরু করি। ওকে, বোঝা গেল? তো যদি এটা আমরা ভালো করে দেখি, বিজনেস ইনভেস্টমেন্ট, অ্যানালিস্ট ইনভেস্টমেন্ট, এই অ্যানালিস্ট ইনভেস্টমেন্ট আমাদের কেনা করা উচিত। স্পেকুলেশন মানে একটা স্পেকট্রাম, একটা স্পেকট্রামের এক সাইডে শুরু হচ্ছে ইনভেস্টমেন্ট, আর একটা স্পেকট্রামের আরেক সাইডে শুরু হচ্ছে স্পেকুলেশন, একটা প্রাইসের স্টকের মধ্যে। আমাদের অ্যানালিস্ট ইনভেস্টমেন্টে কিনা আনইন্টেলিজেন্স স্পেকুলেশনে বিক্রি করা উচিত, যখন কোনো সেন্স হয় না ভাই এইটার মানে কি দাঁড়ায়। বোঝা গেল? তো কি বলা যাচ্ছে, মানে আমাদের এই অ্যানালিস্ট ইনভেস্টমেন্টে কিনা, এই রেটে কিনা আনইন্টেলিজেন্স স্পেকুলেশনে বিক্রি করা উচিত। ধীরে ধীরে আমরা উদাহরণ দেখতে দেখতে জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে। ওকে, মানে যদি আমরা মাল্টিপ্লাই করি বা ম্যাট্রিক্স ইউজ করি, বিজনেস ইনভেস্টমেন্ট, ইন্টেলিজেন্স স্পেকুলেশন, বিজনেস ইনভেস্টমেন্ট প্লাস ইন্টেলিজেন্স স্পেকুলেশন, বিজনেস ইনভেস্টমেন্ট আর আনইন্টেলিজেন্স স্পেকুলেশন, এই যে আমাদের এই স্পেকট্রামে খেলা উচিত। অ্যানালিস্ট ইনভেস্টমেন্টে কিনা ইন্টেলিজেন্ট স্পেকুলেশন কইরা, অ্যানালিস্ট ইনভেস্টমেন্টে কিনা আনইন্টেলিজেন্ট স্পেকুলেশন করা উচিত। ওকে, আর এই ফিউচার এলিমেন্টের সাথে আমরা ডিল কিভাবে করব, যেহেতু আমরা জানি না ফিউচারে কি হবে না হবে, সেটার সাথে ডিল করার জন্য আমাদের ডাইভার্সিফিকেশন, মানে একটা কোনো নম্বরে ওইভাবে লাগাবো না, ওই মন্টে কার্লোর উদাহরণে 7-8টা নম্বরে লাগাবো, তেমনি আমরা যে কোনো একটাতে ইনভেস্টমেন্ট করবো না, ডাইভার্সিফিকেশন করে আমরা ইনভেস্টমেন্ট করব, যে দ্বারা গেইনের সম্ভাবনাটা বেশি হয়ে যায়, লসের সম্ভাবনাটা কম হয়। ওকে, অনেক সময় লো প্রাইসেস
ঠিক আছে, এগুলো উদাহরণ দেখলে আমরা বুঝে যাবো। অপশন ওয়ারেন্টে কেনা যায়, তারপরে ব্যাংক অফ মানে সেম, মানে বাফেট এগুলো ইনভেস্ট করছিল 2008 সালে ব্যাংক অফ আমেরিকাতে, বা ও জেনারেল জিএস, মানে ও কন্ডিশন রাখছিল এই কন্ডিশনে আমি কিনবো। গোল্ডম্যান স্ন্যাক্সে ও ইনভেস্ট করছে এই বেসিক প্রিন্সিপাল ও ফলো কইরা, যে আমার টার্ম অ্যান্ড কন্ডিশনে আমি শেয়ার কিনবো, আমি বেচবো, তাহলে আমি টাকা দিব, নাহলে নাই। যেমন এখানে এই পিকচারটা একটু গন্ডগোল আছে, এই জায়গাটা 38 টাকা একটা শেয়ারের প্রাইস, মানে জেনারেল ইলেকট্রিকে। সেই 38 টাকার মধ্যে 25 টাকা হচ্ছিল ইনভেস্টমেন্ট কম্পোনেন্ট, আর যখনই 25-এর উপরে জিনিসটা চলে যাইতেছে তখন স্পেকুলেশনের কম্পোনেন্টে চলে যায়। তার মানে কি, একটা শেয়ারের প্রাইস, তার মধ্যে ইনভেস্টমেন্ট কম্পোনেন্ট আছে আর স্পেকুলেশন কম্পোনেন্ট আছে, সেটা দিয়ে একটা স্টকের প্রাইস তৈরি হয়। যখন ইনভেস্টমেন্ট কম্পোনেন্টের মধ্যে স্টকটা পাওয়া যায় তখন কেনা উচিত। ইনভেস্টমেন্ট কম্পোনেন্ট মানে অ্যানালিস্ট ইনভেস্টমেন্টের মধ্যে স্টকটা কেনা উচিত। যখনই ওইটা স্পেকুলেটিভ কম্পোনেন্টে যায় আর আনইন্টেলিজেন্ট স্পেকুলেশন হয়ে যায়, তখন আমাদের দূরে থাকা উচিত। ভাই এটা লাগবে না, এটার থেকে দূরে 1000 মাইল। তো এই জিনিসটাই ইনভেস্টমেন্ট ভ্যালু, ইন্ট্রিনসিক ভ্যালু, স্পেকুলেটিভ ভ্যালু, এই যে এই লাইনটা, সেইটাকে বলে ইন্ট্রিনসিক ভ্যালু, আর কিছু না। যখন আমরা ইনভেস্টমেন্ট কম্পোনেন্টে জিনিসটা কিনি, স্পেকুলেটিভ কম্পোনেন্টে না। চলো দেখি তো ইন্ট্রিনসিক ভ্যালু মানে কি, যেটা ফ্যাক্ট দিয়ে জাস্টিফাই হবে, আমাদের ইমোশনের জন্য না। ওকে, যখন সেটা ইন্টেলিজেন্ট ইনভেস্টমেন্ট হবে, বুঝা গেল? মানে এইটাকে বলে ইন্ট্রিনসিক ভ্যালুর মধ্যে কেনা। যখন এই লাইনটা ক্রস হয়ে যাবে তখন সেটা স্পেকুলেটিভ কম্পোনেন্টের জায়গা। আর প্রত্যেকটা পৃথিবীর খালি জেনারেল ইলেকট্রিক না, এখন যে স্টকগুলো আছে সব স্টকে এই ডিফারেন্সটা দেখা যায়, কোনটা ইনভেস্টমেন্ট কম্পোনেন্টে কিনতেছি, কোনটা স্পেকুলেটিভ কম্পোনেন্টে কিনতেছি। বোঝা গেল? এই যে এই জায়গাটা, ইন্ট্রিনসিক ভ্যালু ইজ দ্য ভ্যালু অ্যাজ জাস্টিফাইড বাই দ্য ফ্যাক্টস। দ্যাট ভ্যালু নো মিনস লিমিটেড টু ভ্যালু ফর ইনভেস্টমেন্ট। দ্যাট ভ্যালু অলসো সাবস্টেন্সিয়াল কম্পোনেন্ট অফ স্পেকুলেটিভ ভ্যালু। ঠিক আছে, কিন্তু স্পেকুলেটিভ ভ্যালুটা ইন্টেলিজেন্টলি আসবে। ওকে, ইন্ট্রিনসিক ভ্যালু সবসময় ইনভেস্টমেন্ট আর স্পেকুলেটিভ কম্পোনেন্টের বেশি হবে। ওকে, যেমন একটা উদাহরণ, জেআই কেসে 1933 সালে 5 টাকায় পাওয়া যাইতেছিল, আবার একটা সময় 130 টাকায় পাওয়া যাইতেছিল। সেই 5 টাকায় হচ্ছে হইলো ইনভেস্টমেন্ট কম্পোনেন্ট, 130 টাকায় হচ্ছে হলো স্পেকুলেশন কম্পোনেন্ট। স্পেকুলেশন কম্পোনেন্টের মধ্যে আনইন্টেলিজেন্ট স্পেকুলেশন, আর ইনভেস্টমেন্ট কম্পোনেন্টের মধ্যে অ্যানালিস্ট ইনভেস্টমেন্ট। বোঝা গেল? প্রত্যেকদিন শেয়ারের প্রাইস চেঞ্জ হয়, প্রত্যেকদিন এই কম্পোনেন্টটা চেঞ্জ হয়। তো লাস্টে ডাইভার্সিফিকেশন, ওই একটা নম্বরে মন্টে কার্লোতে ইনভেস্টমেন্ট না করা, সেটা হেল্প করে এটার সাথে আমাদের ডিল করার জন্য। বোঝা গেল? দ্য ডাইভার্সিফিকেশন ডিপেন্ড অন ক্লাস অন ইনভেস্টমেন্ট, হোয়েন টু বাই, হোয়েন টু সেল, অ্যান্ড হোয়াট টু অ্যাভয়েড। ওকে, ইনভেস্টমেন্ট কম্পোনেন্ট ইন এ শেয়ার প্রাইস। হ্যাঁ ঠিক আছে, বোঝা গেল? পরের লাইনটাও ওকে। ইন্ট্রিনসিক ভ্যালুতে মার্কেট প্রাইসে কেনা মানে কি, ইনভেস্টমেন্ট কম্পোনেন্টে কেনা। ওকে, তারপরে প্রফিটের সময় ওই আনইন্টেলিজেন্ট স্পেকুলেশনে বিক্রি করে দেওয়া। বোঝা গেল? ইনভেস্টমেন্ট বোঝা গেল। চলো, ডাইভার্সিফিকেশন করলেও একই নম্বরে আমাদের মন্টে কার্লোতে না খেলা, বারবার হ্যাবিটের দ্বারা যায় কাজটা হয়ে যাবে। এখন মার্জিন অফ সেফটি, এই অ্যানালিস্ট ইনভেস্টমেন্টে বা ইন্টেলিজেন্ট ইনভেস্টমেন্টে কিনা লাভ হচ্ছে হইলো একটা রিস্ক থাকে না। আমরা ভাই ফিউচারে ভুলভাল জিনিস হইলো, তাও যেহেতু প্রাইসটা খুব কমে কেনা, সেহেতু আমাদের রিস্ক ফ্যাক্টরটা অনেকটা কমে যায়। ঠিক আছে, যেমন ইন্স্যুরেন্সে, ব্যবসায় স্প্রেডিং দ্য রিস্ক, ওই জিনিসটাই ডাইভার্সিফিকেশনে ইনভেস্ট কইরা কম রেটে প্রাইসে কিনা, আর খালি একটা না 10-12টা এরকম কম রেটে শেয়ার প্রাইস কিনা, ফিউচারে যে ভুলভাল জিনিস হয় সেইটার সাথেও বাঁচা যায়। ফিউচারে ভুলভাল মানে ওয়ার্ল্ড ওয়ার হয়েছিল বেঞ্জামিন গ্রাহামের টাইমে, বা যে সময় এই বইটা আমি এক্সপ্লেন করতেছি, বা আমাদের ওয়াল্টার কাকাকে এই বইটা যে এক্সপ্লেন করতেছে, সেই ওয়ার্ল্ড ওয়ারের সময়ও বেঞ্জামিন গ্রাহাম টাকা বানাইছে ওয়ার্ল্ড ওয়ার 2-তে, এত খারাপ অবস্থাতেও। কিভাবে? সে ইন্টেলিজেন্ট স্পেকুলেশনে, ইন্টেলিজেন্ট ইনভেস্টমেন্টে কিনা আনইন্টেলিজেন্ট স্পেকুলেশনে বিক্রি করছে। তো বোঝা গেল? আশা করি ক্লাস খুব বড় হয়েছে, অনেক জিনিস বুঝতে অসুবিধা হয়েছে, কিন্তু কোনো ব্যাপার না, 100তম ক্লাসে গিয়া সব জিনিস ক্লিয়ার হয়ে যাবে, আমিও ভালো বুঝাইতে পারবো। চলো।